এবারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সাম হল অর্থাৎ পরীক্ষার দিন তোমরা কিভাবে টাইমটাকে ম্যানেজ করবা আর কোন কোন স্ট্র্যাটেজিতে তোমরা আগালে একদম সময়ের মধ্যে সবগুলা কোশ্চেন সমাধান করতে পারবা এইটা নিয়ে একটু আলোচনা করব। তো চলো দেখি কি করবা। এখানে তোমরা যারা পরীক্ষা দিবে ঢাকা ইউনিভার্সিটিতে, এখানে 3 ধরনের স্টুডেন্ট থাকবে। যারা বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স এই 4টা কোশ্চেন অ্যান্সার করবে। আবার কেউ আছে যারা হচ্ছে ম্যাথ বাদ দিয়ে বায়োলজি অ্যান্সার করবে, তোমার হচ্ছে বায়োলজি আর হচ্ছে বাংলা অ্যান্সার করবে। আর কিছু আছে যারা ম্যাথ অ্যান্সার করবে, বায়োলজির পরিবর্তে ধরো বাংলা অ্যান্সার করবে। এরা হচ্ছে মূলত মেডিকেলের প্রিপারেশন, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন, আর এরা যারা ডেডিকেটেডলি ডিইউ এর প্রিপারেশন নিছে তারা। তো এই 3 ধরনের স্টুডেন্টকেই আমি আজকে বলবো যে তারা কিভাবে তাদের টাইমটাকে ম্যানেজ করবে। পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো এখানে প্রথমে যেটা করবা, 2-3 মিনিট সময় পুরো প্রশ্নটাকে পড়বা, পুরো প্রশ্নটাকে, কোনো অ্যান্সার করার দরকার নাই। তোমার মনে হবে যে 2-3 মিনিট সময় তো অনেক সময়, আসলে ওই 2-3 মিনিট সময় তোমার অনেক সময় বাঁচাই দিবে, ঠিক আছে? আমি তোমাকে বলি, পরীক্ষার হলে তোমার আসলে বলছে কি যে 45 মিনিট টাইম, 45 মিনিটের মধ্যে 60টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। এখন দেখো তুমি কিন্তু 60টার মধ্যে 60টা প্রশ্ন অ্যান্সার করতে পারবে না, তোমার অ্যাটলিস্ট 5টা কোশ্চেন ছাড়া পড়বে। তাহলে 5টা কোশ্চেন যদি ছাড়া পড়ে, ওই 5টা কোশ্চেনের টাইমটা তো তোমার বাঁচতেছে, ওই টাইমটা দিবা তুমি হচ্ছে এইখানে। তাহলে এই যে 2-3 মিনিট সময় দিয়ে তুমি পুরো কোশ্চেনটাকে উল্টাবা, এখানে তুমি কি কি চেক করবা? প্রথমে চেক করবা যে জ্ঞানমূলক প্রশ্ন কোনটা কোনটা আছে। যখন দেখবা ওখানে জ্ঞানমূলক প্রশ্নগুলো দাগায় রাখবা। তারপরে দেখবা যে রিপিটেড প্রশ্ন কোনটা আসছে। তোমার যেহেতু বিগত বছরের প্রশ্ন ব্যাংক খুব ভালোভাবে করা আছে, তুমি কোশ্চেনটা দেখেই চিনে যাবা যে এই প্রশ্নটা আমার রিপিটেড প্রশ্ন। তাহলে সেখান থেকে কি করবা, জ্ঞানমূলক আর রিপিটেড প্রশ্নটা শুধু দাগাবা, কোশ্চেনে একটা ফোঁটা দিয়ে রাখবা যে এগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন বা রিপিটেড প্রশ্ন। অ্যান্সারটা করার দরকার নাই, 2-3 মিনিট কোনো অ্যান্সার করবা না, জাস্ট পুরো কোশ্চেনটা দেখবা। অনেক সময় হয় কি যে তুমি যখন অ্যান্সার করতেছো, ওইখানে তোমার হচ্ছে একদিক থেকে করতে করতে যখন আসবা, দেখবা যে অনেক প্রশ্ন আছে যেগুলো জ্ঞানমূলক প্রশ্ন ছিল, তুমি দেখেই অ্যান্সার করতে পারবা, কিন্তু পরে আর টাইম থাকে না অ্যান্সার করার জন্য। এরকম যাতে না হয়, তোমাদের অবশ্যই জ্ঞানমূলক প্রশ্নগুলো অ্যান্সার করতে পারতে হবে, আর কোনো রিপিটেড প্রশ্ন অবশ্যই ছাড়া যাবে না। এই দুটা জিনিস যদি তোমার ছাড়া পড়ে, তোমার চান্স মিস হয়ে যাবে। কিন্তু তোমার যদি একটা কঠিন প্রশ্ন বা নতুন প্রশ্ন ছাড়া পড়ে, তাহলে কিন্তু তোমার সমস্যা নাই। কিন্তু এই দুটা জিনিস যাতে কোনোভাবেই ছাড়া না পড়ে, তাহলে ওই 2-3 মিনিট সময়, ইভেন 5 মিনিটও যদি লাগে, ওই 5 মিনিট সময় তুমি এই দুইটা আইডেন্টিফিকেশন এর সময় দিবা, ঠিক আছে? আর কোন কোন বিন্যাসে তুমি অ্যান্সারটা করতে পারো এটা আমি তোমাকে বলি। যারা বায়োলজি আর ম্যাথ দুইটাই দাগাবা, তারা সবাই প্রথমে বায়োলজি দাগাবা। বায়োলজি দাগাবে কতক্ষণে? বায়োলজি 5 মিনিটের মধ্যে শেষ করবা, করা যায়। ওখানে তো তোমার এমন কিছু ভাবা লাগবে না, তুমি পারলে পারবা, না পারলে নাই। একদম জ্ঞানমূলক প্রশ্ন, হয় পারছি হয় পারি নাই, হ্যাঁ এটা পারবো বা পারবো না, এরকম দেখেই তুমি এটা সিদ্ধান্ত নিতে পারবা, বেশি সময় তোমার ওখানে লাগবে না। তো বায়োলজি তুমি 5 মিনিটের মধ্যে শেষ করবা। এরপরে কেমিস্ট্রি, কেমিস্ট্রি তুমি 6 থেকে 7 মিনিটের মধ্যে শেষ করার ট্রাই করবা, সর্বোচ্চ 8 মিনিট সময় এখানে তুমি দিতে পারবা। তাহলে এই যে 7-5-এ 12 মিনিটের মধ্যে তোমার বায়োলজি আর কেমিস্ট্রি শেষ করতে হবে। তুমি সর্বোচ্চ এখান থেকে আরো 1-2 মিনিট বেশি সময় লাগাইতে পারো, তবে আমার মতে এখানে 45 মিনিটের মধ্যে 15 মিনিটের বেশি সময় তোমার এই দুইটা সাবজেক্টে দেওয়া যাবে না। অবশ্যই 15 মিনিটের আগে এই দুইটা সাবজেক্ট শেষ করতে হবে, বায়োলজি, কেমিস্ট্রি। আর যারা হচ্ছে তোমার কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা দাগাবে, তাদের তো সোনাই সোহাগা, তারা অনেক সময় পাবে অ্যান্সার করার জন্য। তারা এই বায়োলজি, বাংলা, কেমিস্ট্রি এই তিনটাই তাদের জ্ঞানমূলক প্রশ্ন থাকবে বেশি। সো এটা অল্প সময়ের মধ্যে তোমরা এটা শেষ করতে পারবা, অর্থাৎ 20 মিনিটের মধ্যে তোমাদের এই 3টা সাবজেক্টকে শেষ করতে হবে। 20 মিনিটের জায়গায় তুমি সর্বোচ্চ 25 মিনিটে যাইতে পারো, ঠিক আছে? বাকি 20 মিনিট সময় দিবা তোমরা কোথায়? ফিজিক্সে। আর তোমাদের এখানে 15 মিনিটের সময় শেষ করবা। এরপরে বাকি যে 30 মিনিট সময় থাকবে, এই 30 মিনিট সময় দিবা তোমরা হচ্ছে এই দুইটা জায়গায়। এই দুইটা জায়গার মধ্যে আগে কি করবা? এই দুইটা জায়গায় আগে যেগুলো জ্ঞানমূলক প্রশ্ন আছে আর রিপিটেড প্রশ্ন আছে, আগে ওগুলো সলভ করবা। যদি কোনো নতুন প্রশ্ন বা কঠিন প্রশ্ন থাকে, তুমি তো দেখলেই বুঝবা এটা, নতুন প্রশ্ন যদি থাকে বা কঠিন প্রশ্ন থাকে, ওই ধরনের প্রশ্ন তোমার যদি ছাড়াও পড়ে সমস্যা নাই, অনেক স্টুডেন্টের ওটা ছাড়া পড়বে। কিন্তু কোনো জ্ঞানমূলক প্রশ্ন বা রিপিটেড প্রশ্ন যদি ছেড়ে আসো, তোমার আল্লাহর রাস্তায় আর চান্স হবে না, ঠিক আছে? এরপরে আসা হচ্ছে বাংলা, কেমিস্ট্রি যারা দাগাবা, আগে প্রথমে বাংলা দাগাই ফেলবা, কারণ এটা অল্প সময়ের মধ্যে দাগাই ফেলতে পারবা, পারলে পারলাম, না পারলে নাই। কেমিস্ট্রি, তারপরে আসবে ফিজিক্স, তারপরে যাবা ম্যাথ, অথবা আগে ম্যাথ তারপরে ফিজিক্স, তোমার প্রিপারেশনের উপর ডিপেন্ড করে এটা আগে পরে হতে পারে। এখন বলো যে ভাই এইগুলা তো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে তাদের তো এগুলো স্ট্রং জোন হওয়ার কথা,
হ্যাঁ তোমার স্ট্রং জোন হওয়ার কথা, কিন্তু স্ট্রং জোন হলেও তোমার এখানে সময়টা বাঁচাইতে হবে। তোমার বাকিদের সাথে তো কম্পিট করতে হবে, ওরা বেশি দাগাবে, তুমি যদি কম দাগাও তাহলে তো হবে না, ঠিক আছে? এই জন্য বাংলার কেমিস্ট্রি প্রথমে দাগায়, বেশিরভাগ প্রশ্ন দাগায় ফেলতে পারবা, তোমার একটা কনফিডেন্স বিল্ড হবে। সেই কনফিডেন্স নিয়ে তুমি যখন ম্যাথ আর ফিজিক্স দাগাবা সেখানেও তোমরা মিলে আসতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো পরের যে টাইপটা, এটা হচ্ছে ম্যাথ আর ফিজিক্স। এটার বেলায় কি করবা? যদি রিপিট প্রশ্ন আসে এটা তোমাকে সমাধান করতেই হবে। যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে, মানে দেখেই অ্যান্সার করা যায়, এরকম কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না। আর ক্যালকুলেশন করতে হবে, বাট চেনা টাইপ, মানে ম্যাথটা তুমি পারবা, একটু ক্যালকুলেশন করতে সময় লাগবে, ওইটা প্রথমে দাগাবা না। প্রথমে এই দুই টাইপটা শেষ করে তারপরে যেটা ক্যালকুলেশন আছে বাট তুমি পারবা, তোমার মনে হচ্ছে যে এই ম্যাথটা আমি পারি, ওইটা তারপরে অ্যান্সার করবা। একদম অচেনা বা কঠিন যদি লাগে এটা কখন অ্যান্সার করবা? একদম সবার শেষে, যদি টাইম বাঁচে থাকে তাহলে অ্যান্সার করবা, না করলে নাই। এইটা যদি তোমার বাদ পড়ে খুব একটা সমস্যা এখানে তোমার হবে না, কিন্তু প্রথম তিনটা তোমাকে অবশ্যই অ্যান্সার করে আসতে হবে, এই তিনটা টাইপের প্রশ্ন, ঠিক আছে? এরপরে আমরা দেখব যে কত পেতে হবে তোমার চান্স পাওয়ার জন্য। তোমার অ্যাটলিস্ট এমসিকিউতে 50টার উপরে দাগাইতে হবে, 50টার নিচে দাগানো যাবে না, এবং এখান থেকে তোমার অবশ্যই 40+ মার্কস পেতে হবে, 40-র নিচে আসাই যাবে না, ঠিক আছে? 4টা সাবজেক্ট দাগাবা তো অ্যাভারেজে 12×4=48, অ্যাভারেজে তোমার কি করতে হবে? 12টা করে দাগাইতে হবে প্রতিটা সাবজেক্টে। অ্যাভারেজে 12টা প্রশ্ন থাকবে যেগুলো অ্যান্সারেবল, 3টা প্রশ্ন থাকতে পারে একটু ক্যারাবেরা, ওই ক্যারাবেরা প্রশ্ন 3টা যদি তুমি অ্যান্সার করো, নাও করো সমস্যা নাই, ভুলও করো তাও খুব একটা প্রবলেম হবে না, কিন্তু যেগুলো অ্যান্সারেবল এইরকম কোনো প্রশ্ন তোমার বাদ যেন না পড়ে। তাহলে মিনিমাম এখানে 48টা তো তুমি দাগাবাই, আরো 2-3টা তুমি একটু রিস্ক নিয়ে দাগাবা, অর্থাৎ 50+ চলে যাবা, ঠিক আছে? আর কোশ্চেন যদি খুব বেশি সহজ হয়, সহজ কিভাবে বুঝবা? যদি বিগত বছর থেকে রিপিট আসে, একদম খুব উপরে উপরে থেকে প্রশ্ন আসে, সেক্ষেত্রে তোমার হয়তো আরো বেশি দাগাইতে হবে, তবে 50+ মানে নিচে যেন তোমার দাগানো না হয়। এরপরে কি করবা? এরপরে হচ্ছে রিটেন সহ তোমার টোটাল 60+ পাইতেই হবে। এই 60+ পেলে তুমি আশা রাখতে পারো যে ঢাকা ইউনিভার্সিটিতে তোমার একটা সিট হয়ে যাবে। আর যদি টপ 100-এর মধ্যে থাকতে চাও বা টপ 500-এর মধ্যে থাকতে চাও, সেক্ষেত্রে তোমার টার্গেট হওয়া উচিত 70 বা 70 এর আশপাশে আর কি, 70+ এরকম মার্কস পেলেই ঢাকা ইউনিভার্সিটিতে তুমি টপ একটা সিরিয়াল পেয়ে যাবে আর কি। তো দেখো এখানে তোমার কিন্তু 100-তে 100 পাইতে হচ্ছে না, 70+ পাইলেই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? অত বেশি টার্গেট করে নিজেকে অত প্রেশার দেওয়ারও দরকার নাই, তুমি 100-তে 100 অ্যান্সার করতে পারবাও না এমনিতেও, ঠিক আছে? ওরা ওভাবেই কোশ্চেনটা করবে। তো এই ছিল আমাদের আজকের রিটেন নিয়ে, টাইম ম্যানেজমেন্ট নিয়ে রিটেনের এবং এমসিকিউ টাইম ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা। এরপরে পরবর্তী ভিডিওতে আমরা নতুন একটা কোনো টপিক নিয়ে আলোচনা করব।